প্রিয় দর্শক, গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের সমান শুভেচ্ছা জানিয়ে আমি ইভান সাই শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। দর্শক, আমি বিক্রমপুরে আছি এবং দাঁড়িয়ে আছি একজন জনপ্রিয় মানুষের বাড়িতে। নিশ্চয়ই বুঝতে পারছেন সেই মানুষটিই আজকে আমাদের অতিথি। দর্শক, তার সম্পর্কে বলতে হয় সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে তিনি পপ সঙ্গীতকে জনপ্রিয় করতে কিংবা পরিচয় করিয়ে দিতে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং তার নামটিও কিন্তু তাই পপ সঙ্গীতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দর্শক, তিনি আজকে আমাদের অতিথি। তার সাথে কথা বলতেই তার বন্ধুদের কথাও শুনবো আরও অনেক কথা। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি আমাদের প্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো চলছে, তবে তার আগে একটি কথা। এনটিভি এবং আপনাদের আজকে যে পরিবার এসছে, আমি আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার কর্মক্ষেত্রে চলা অবস্থায় আমার বাবার ভিটায় আজকে এনটিভির সঙ্গে আমি আপনাদের সঙ্গে যেভাবে কথা বলে দর্শকদের একটি ভিন্ন স্বাদে নিয়ে যেতে পারছি, এটা আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুরুতে একটা কথা বলি, এই যে সবসময় প্রাণোচ্ছল, এত সুন্দর হাসছেন, সবসময় নিজেকে ধরে রাখা, তারুণ্য, এটা কিভাবে সম্ভব? প্রথমত ওপরওয়ালার ইচ্ছা, তারপর মানুষের যে উচ্ছ্বাস। এটা আমার মনে হয়, কেন জানি না, যে আমরা নিজেরা ঝিমিয়ে না পড়ে ততদিন বেঁচে আছি, ততদিন বোধহয় চেষ্টা করলে সচল থাকা যায়। ঢাকা শহর কেন্দ্রিক আমাদের জীবন, সবাই সেখানেই থাকতে চায়, অনেক ব্যস্ততা থাকে, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে এখানে বারবার ছুটে আসেন, একদম মাটির ঘ্রাণ নেয়া, প্রকৃতির কাছে থাকা, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। আমি যখন অনুভব করলাম যে ঢাকা তো একটু দৌড়লেই চলে আসা যায়, তাহলে কেন আমি এই ব্যস্ততা, এই ঘিঞ্জি যাই বলেন না কেন, তার থেকে দূরে যে একটু প্রকৃতির কাছে থাকতে পারি। তবে এখন আমার যেখানে যেতে ইচ্ছে করছে, শুধু এখানে আসার পরে এখানে দাঁড়িয়ে থাকবো না, আপনার বাড়িটা একটু ঘুরে আসলে চলেন, দেখা। আপনারা এখনো কিন্তু ভেতরে ঢুকেননি, চলেন একটু ভেতরে ঢুকি, চা পানি করি, তারপরে না হয় বাইরে যাওয়া যাবে। চলুন। বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না। এখানে আমি আমার অবসরের বসার জায়গাটায় আমি অনেক প্রচুর কিছু আলো বাতাস আছে দেখা যাচ্ছে, রাতের আধারেও কিন্তু বসে আমি কাজ করি। এবং অনেক ছবি, মানে এটা অনেক আমার স্মৃতি। আমার স্মৃতি অনেক কিছু। আচ্ছা। আমার বাবা মা আচ্ছা। এখানে দেখছেন, আর অনেক আমার জীবনের বহু স্মৃতি এখানে চলে এসছে। অনেক এখানে অনেক কিছু, যত পেপার কাটিং টাটিং অনেক কিছু করা। বসেন। হ্যাঁ, বসেন। ভাই, আমার জানতে ইচ্ছে করছে যে এখন সময়টা কিভাবে কাটে, আর মানুষের জীবনে তো সঙ্গীর প্রয়োজন হয়, বন্ধুর প্রয়োজন হয়, এখন আপনার বন্ধুই দরকার। আসলে সবচেয়ে বড় কথা যে আমার কিন্তু জীবনটা এখনো পূর্ণ সচল। অবশ্যই। আমি রাতটা এখানে ঘুমাই, দিন আমার প্রায় ঢাকায় কাটে। তারপরেও যখন অবসরটা হয়, তখন আমি বসে বসে গান শুনি, এখানে আমার ভিডিওগুলো দেখি, আবার নতুন কিছু লেখার চেষ্টা করি। এখানে আপনার খুব কাছের মানুষ কিংবা বন্ধু? আমার বন্ধু বলেন, আমার ছোট চাচা যাই বলেন, আমার একদম বন্ধুর মতো। আমি বলি তাকে আঙ্কেল ফ্রেন্ড। আঙ্কেল ফ্রেন্ড বলে রাখি। এখন উনি অবসর, কিন্তু ওই যে আমরা বলি না, সাদা মনের মানুষ কাকে বলে, এমন একটি মানুষ যে মনে করেন তার ক্ষেত সে চাষ করলো, 300 কুমড়া হলো, উনি নিজের জন্য হয়তো 2টা নেবেন আর সমস্ত দিয়ে দেয় গ্রামবাসীকে। আমি অদ্ভুত একটা মানুষ। সেই মানুষটাকে খুব দেখতে ইচ্ছে করছে। অবশ্যই। এই কমল, কৃষ্ণ, তুমি চাচাকে ডাক দাও। আসসালামু আলাইকুম। আসসালাম, চাচা, ভালো আছেন? বসেন আপনি, আমি একটু টুলটা টেনে বসি একটু। বসেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে ফেরদৌস ওয়াহিদ, তার তো বাংলাদেশের পপ গানে সঙ্গীতাঙ্গনে অনেক অবদান, অনেক কিছুই আছে। ছোটবেলায় কি ভেবেছিলেন যে এই মানুষটা একদিন এরকম একটা জায়গায় যাবে বা এরকম করে সবাই তাকে ভালোবাসবে? না, এটা আমি কখনো ভাবি নাই। ছোটবেলায় যখন দেখছি সে খুব দুষ্ট ছিল। সে তো পাইলট হতে চেয়েছিল। হ্যাঁ, এর এক ভাই পাইলট ছিল, ক্যাপ্টেন জগলুল ওয়াহিদ। তো উনি রিটায়ার করছে। এদের পরিবারটা ছিল সংস্কৃতিমনা পরিবার। এর আব্বা ছিল খুব সংস্কৃতিমনা, কলকাতায় থাকতেন। তার অনেক লঞ্চ ছিল, কার্গো ছিল, তারপরে বাস ছিল। খুব বিক্রমপুরের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল ওয়াহিদউদ্দিন আহমেদ। আচ্ছা, তো ছোটবেলায় কাদের সাথে মিশতো? বন্ধু ছিল অনেক নাকি ছিল না? ফেরদৌস ওয়াহিদের ছোটবেলায় এখানে গ্রামে কোনো বেশি বন্ধু ছিল না। আমার সাথে কথাবার্তা বলতো, আমি দেখতাম, আসতাম, সব সময় এর কাছে থাকতাম। সে এমন মনের মানুষ, এই গ্রামে কোনো লোক যদি অসুস্থ হয়ে যায়, তার অপারেশন, চিকিৎসা সে করে দেয় বিনা পয়সায়, তার নিজের খরচে। এটা তার একটা বিরাট অবদান। আরেকটা বিরাট ব্যাপার আমি একটু জানতে চাই, ভাইয়াকে আমরা সবসময় দেখি
প্রচন্ড উচ্ছল, হাসছেন, সবার সাথে মিশছেন, সে কি একদম অনেক আগে থেকে এরকম? হ্যাঁ, ছোটবেলা থেকেই সে খুব হাসি খুশি সচ্ছল। আচ্ছা, আপনি বোধহয় ভাইয়া আরো কারোর কথা বলছিলেন। হ্যাঁ, আমার যে সর্বক্ষণের সঙ্গী কৃষ্ণ, কৃষ্ণ কমল, ও আমার কাছে গান শেখে। আমি জীবনে অনেককে গান শিখিয়েছি, অনেকে আমার শিষ্যত্ব নিয়ে আমার কাছে থেকেছে, অনেক বড় বড় আজকের নাম করা, আমি সেটা বলতে চাই না। কিন্তু আমি এই মুহূর্তে যে আমার কাছে গান শিখছে, এই ছেলেটি আমাকে কি কি প্রকার সেবা করে আমি এটা বলতে পারবো না। ও ভালো গান করে শিখছে, ওর একটা শুটিংও এবার করা হলো, দেখা যাক কি দাঁড়ায়। কৃষ্ণ, এই কৃষ্ণ কমল আসো। স্বাগত, বসেন। হ্যাঁ, ভালো, এখানে বসেন। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাই যে ফেরদৌস ওয়াহিদ, তিনি সবার কাছে যেমন একজন খুব তারকা মানুষ, তার কাছে যেতে সবাই চায়, একটু তাকে কাছ থেকে দেখবে, একটু কথা বলবে, কিন্তু আপনি সার্বক্ষণিকভাবে তার সাথেই থাকছেন, তার সান্নিধ্য পাচ্ছেন এবং তার কাছে গানও শিখতে পারছেন। একটা ভয়ও তো কাজ করে, কিন্তু সেই ভয়টাকে কাটিয়ে সে কতখানি বন্ধু হয়ে উঠেছে আপনার? ভগবানকে তো কখনো দেখি নাই, আমি সাধারণ মানুষ, উনিকে আমাকে বুকে তুলে নিছে, এত আমার বড় কিছু। আর পানান ওনার সম্বন্ধে কি বলবো, সারা পৃথিবী ওনার সম্বন্ধে জানে, সবাইকে উনি বুকে টেনে নেয়, সবাইকে উনিকে ভালোবাসে। সেটা আমরা আপনার চোখ মুখে দেখে আসলে বুঝতে পারছি। কথা বলতে খুব ভালো লাগছিল আমার, অনেক জায়গায় ঘুরতে ইচ্ছে করছে, যেহেতু আপনার বাড়িতে চলে আসছে। আমি একটা মজার জায়গা আপনাকে নিয়ে যেতে চাই, ওটাকে আমরা আম বাগান ডাকি। আচ্ছা, সেই আম বাগানে আমাদের অনেক খেলাধুলা, অনেক কিছু, এখন একটু জঙ্গলের মতো হয়ে গেছে, কিন্তু তবুও এটা আমি এখনো আসলে ওখানে হেঁটে বেড়াই। নিশ্চয়ই সেখানে যেহেতু আপনার অনেক খেলার স্মৃতি আছে, খেলার সাথীদের কথা, কিন্তু সেই সময়ের বন্ধুদের কথা শুনবো। চলো চলো, আপনাদেরকে ধন্যবাদ। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। এখানে নৌকো দিয়ে আসতে হতো তখন, আজকে কিন্তু গাড়ি চলে আসে, অদ্ভুত লাগে। তবু আমি মনে করি যে আমাদের গ্রামটা এখনো অনেক গ্রামীণ একটা পরিবেশ কিন্তু রয়ে গেছে। সে সময়ের বন্ধুদের সাথে স্মৃতিগুলো এই সাঁকোটাই, আজকে যেই সাঁকোটা আমরা উঠছি, এটা তো কাঠের, প্রথমে ছিল বাঁশের দুটা। তো আমি একবার মনে আছে যে আমি বেশি মাতব্বরি করে বলে চলো আমি আগে যাই, তো যাচ্ছি, ঠিক মাঝপথে বর্ষাকাল ছিল, তো বাসটা দুফাক হয়ে গেল, আমি একদম পানির তলায়, সেই যে হাসাহাসি, তারপর তো উঠে এলাম। হ্যাঁ, আমার বন্ধুরা ছিলেন আমার সঙ্গে তখন, এই খুরশিদ ছিল, আগে যান প্লিজ। এখন ভাঙবে না, ডোন্ট ওয়ারি। না না, মজা করলাম। তো সেই সময় বন্ধুদের কথা বলছিলেন, আমার সেই সময় বন্ধুদের নামগুলো খুব শুনতে ইচ্ছে করছে, অনেকের কথা বলছিলেন। বললাম খুরশেদ, হ্যাঁ, মোরশেদ, হ্যাঁ, গাজী, আচ্ছা, লেমন। তো এই জায়গাটা আমার একটা খুব মনে পড়ে, একটা টেলিফিল্ম করেছিলাম দুরন্ত অভিযান। তো এই জায়গা থেকে একটা পেছনে বোমটা ফুটলো, আমি দৌড়ে চলে আসলাম, এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে। আগে একটু খালি খালি ছিল, এখন একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। সেই মনে পড়াতে চাই অনেক স্মৃতি। আপনার একটা বড় সময় কিন্তু কানাডাতে কেটেছে, 1961 থেকে 11 বছর, দীর্ঘ সময়। আর অনেক কথা শুনবো মনে হয় আম বাগানের। এই যে সেই আম বাগান, দেখুন তো ভালো লাগছে না? অনেক। চলেন যেতে যেতে, মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, এমন একটা মা দে না। এই তো আমার মা, এই মায়ের কোলে সময় কাটাতে যে কি ভালো লাগে, এটা আমি বলতে পারবো না। এবং এই গান থেকেই আজকের ফেরদৌস ওয়াহিদ। আমি একটা আপনাকে সব জায়গায় বলতে শুনি, আজকের ফেরদৌস ওয়াহিদের জীবনে ফিরোজ শাহের এক অনেক বড় ভূমিকা। টিএসসিতে যখন আমি প্রথম গান গেতে গেলাম দুরু দুরু মন নিয়ে, ওই কিন্তু আমাকে ডেকে তুললো। আমি জানতাম না ও স্পন্দনের একজন কর্ণধার। তো সেই যে সে তখন আমাকে নিয়ে গেল, আজকের যে পপ সঙ্গীত দেখেন, আজম খান যাকে পপ গুরু আমরা ডাকি, যাই বলেন না কেন, এই ফিরোজ শাহ না হলে আজম খানেরও সৃষ্টি হতো না এবং ফেরদৌস ওয়াহিদেরও সৃষ্টি হতো না। আমি একটু সবার সাথে আপনার ফ্রেন্ডশিপ নিয়ে শুনতে চাই। আজম খান, তার সাথে আপনার ফ্রেন্ডশিপ, কিংবা আরো যারা আপনি কাজ করতেন যাদের সাথে। বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান শিল্পী আমি বলবো আজম খান। আমরা যখন রেকর্ডটা করলাম, ঢাকা রেকর্ড কোম্পানিতে দিলাম, একসঙ্গে রেকর্ড করা 4টি গান। তো প্রথমে 7 দিন পর আমাকে ডেকে বললো, মজিদ খান সাহেব তোমাদেরটা হয়ে গেছে, কারটাকে বার করবো। আজম খানের না তোমারটা? আমি তো আর বলতে পারি না এটা আমারটা, আমার বন্ধু আজম খান। আমি বললাম আজম খানেরটা দেন। 7 দিন পরে আমাকে 8টা কপি দিল, বলল এই যে দিলাম, বাজারে যাচ্ছে। আজম খানের কাছে চলে গেলাম,
ও জানে না আমার ব্যাগে কিন্তু গ্রামোফোন রেকর্ড করাগুলো। ওরা 7-8 জন বসে, আমি বললাম আগে তুই কিছু আন, সিঙ্গারা টিঙ্গারা আন। তখনকার সিঙ্গারাও ছিল সেরকম। তো আমার মনে আছে 45 টাকার আনলো, সবাই পেট পুরে খেলাম। তারপর আমি রেকর্ডটা ওর হাতে দিলাম। ও আমার দিকে চেয়ে রইল অনেকক্ষণ, রেকর্ড দেখে একবার আমাকে দেখে, তারপর সে আমাকে জড়িয়ে ধরলো এবং সেই গান হাইকোর্টের মাঝারে সালেকা মালেকা হয়ে উঠলো বাংলার সবচাইতে জনপ্রিয় গান সেই সময়। যখন সেই সুযোগটা ছিল যে আপনার রেকর্ডটা প্রথম বের হতেও পারতো, আমি সেটা কি বললে শুধু- আমারটা বার হয়। শুধুমাত্র কি বন্ধুত্বের কারণে? অবশ্যই সেই বন্ধুত্ব। আমি বন্ধুত্বের ভালোবাসাকে অস্বীকার করব কিভাবে? ওর মৃত্যুর আগেও আমাকে টেলিফোনে বলে গেল, এই শোন, তুই আবার অভিমান করে থাকিস না, বাইরের মাঠ কিন্তু ভালো না, তুই কিন্তু অভিমান করে দূরে থাকিস না, তুই গায়া যাইস, আমার তো দিন শেষ, তুই কিন্তু থামাইস না। এটা আমার এখনো কানে বাজে। আজম খান কিন্তু সত্যি একটা ভালো মনের মানুষ ছিল। অনেক কথা জানতে ইচ্ছে করছে। প্লেব্যাকের কথা যদি বলি, ছন্দপতনে প্রথম প্লেব্যাক করা কিন্তু দুর্ভাগ্যজনক আপনি কোত্থেকে জানলেন? সেই ছবিটি অন্তরালে থেকে যায় এবং পরে অন্তরালে থেকে আবার আপনার প্লেব্যাকের সম্মুখে আসা। সেটাও সেই কিন্তু আজম খানের বড় ভাই। উনি যখন আমাদের রেকর্ডিংটা ওনাকে ধরে নিয়ে এসেছি, শুধু আমাদের সুপারভিশন করে দিবে। গান টান শোনার পরে উনি আমাকে ডাক দিল, কাঁপতে কাঁপতে গেলাম তার সাথে। বললো, তোমার গলা আমার ভালো লেগেছে, তুমি প্লেব্যাক করবে? আমি বললাম, কি বলেন? বল, কালকে এসো। এই যে যাওয়া ধরলাম, তারপর তো আমার পরপর ওগো তুমি যে আমার কত প্রিয়, আমি এক পাহারাদার, আমার প্রেমের তরি, ঘর বাইন্ধা যায়, একের পর এক আসতে থাকলো। সঙ্গীত থেকে বেরোয় একটু আপনার ব্যক্তি জীবনে আসি। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এর বাইরে আরো কারা বন্ধু ছিল তাদের সাথে? এরাই মূলত। তারপরে তো অনেক আমার বন্ধুদের মধ্যে আমার মনে পড়ে হাফিজ, ক্রিকেটার, বাংলাদেশে যে প্রথম সেঞ্চুরি করে 1984 সনে, জহির ও মারা গেল। এমন অনেক বন্ধুই আমার আছে যাদেরকে আমার খুব মনে পড়ে। এখনো যোগাযোগ সবচেয়ে বেশি আমার হাফিজের সঙ্গে। আমি জানি যে আপনি প্রবাস জীবনে থাকতেই এলভিস প্রিসলি, টম জোন্স তাদের গান দ্বারা অনেক বেশি অনুপ্রাণিত, কিন্তু যখন ধীরে ধীরে স্বাধীন বাংলাদেশে নিজের মতন করে স্টাইল করা আপনাকে আমরা স্টিল ফ্যাশনেবল দেখি, এভিয়েটর, চশমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা জানি, কিন্তু এই বিষয়গুলোকে কখনো কাজ করেছে যে বন্ধুদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, নিজের ভিতরে একটা ফেমের ব্যাপারটা একটু কাজ করতে আমার শুরু মনে করেছে? হয় না এই জিনিস আমার মধ্যে বা নেই। কোনো বন্ধুদের অভিযোগ কি এমন আছে যে ফেরদৌস ওয়াহিদ না, হয়ে গেছেন আমি বলে? বিশ্বাস করি এই বন্ধুত্ব ভেতরে কোনো ফাটল নেই। তবে আমি এটুকু বলবো যে এই আজকে আমার স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে আমার সবচেয়ে বেশি মনে পড়ে এই সময়টা, যখন এই মুক্তিযুদ্ধের কারণে আমরা একটা দেশ পেয়েছি। আজকের এই দেশ না হলে ফেরদৌস ওয়াহিদ হতো না। তৎকালীন সময়ে বিদেশে বসে এলভিস প্রেসলিকে দেখে অনুপ্রাণিত হয়েছে ঠিকই, মনে মনে ভাবতাম দেশে কোনোদিন এলভিস প্রেসলি হতে পারবো কিনা। একটা ঘটনা মনে আছে, সুইডেনের প্রোগ্রাম করতে গিয়েছিলাম আমি ঝিকিমিকি পোশাক পরে। তো ওরা হয়তো ভাবতো বাংলাদেশ একটা গরিব দেশ, এ আর কি করবে জানি না। তো আমার স্পষ্ট মনে আছে, কালো একটি প্যান্ট আর ফুল সেই জমকালো একটি শার্ট পরে আমি একটা গান করলাম এবং এমন একটা মাদিনে গানটা করলাম। পেপারে কিন্তু পত্রিকাটা ওরা আমারই দিয়েছিল। ওরা একটা কথা লিখেছিল, কি হিসেবে লিখেছে তা জানি না, তবে লেগেছিল এলভিস প্রেসলি অফ বাংলাদেশ। একটা ঘাট আছে বলছিলেন? হ্যাঁ, ঘাটটার সামনে। তো সাঁতার জানো তো? হ্যাঁ, গ্রামের ছিল। তাহলে দেখো তুমি নাম মনে কি। বন্ধু তোমারই খোঁজে। গ্যান্ডেরিয়ার যে বাড়িটি, এটি আমি বলবো যে অদ্ভুত কিছু স্মৃতি আমার এখানে জড়িয়ে আছে। জন্মস্থান। তার আগে আমি একটু বলতে চাই, অপূর্ব সুন্দর ঘাট, পুকুর পার, অসাধারণ। ভাই আমরা এখানে বসি? হ্যাঁ গ্যান্ডারিয়ার কথা বলছিলেন। হ্যাঁ, সেই গ্যান্ডেরিয়া মানে এমন একটি জায়গা যে ধোলাই পার, ধোলাই খাল তখন ছিল সেই ছোটখাটো একটি নদীর মতোই। তার উপর দিয়ে একটি পুল ছিল আমাদের বাড়ি যাওয়ার জন্য সদরঘাট থেকে এসে। লোহার পুলটা পার হয়ে যে কাউকে বললেই হতো যে লঞ্চ কোম্পানির বাসায় যাব, আমার সোজা আমাদের বাসায় নিয়ে যেত। বিশাল বড় একটা বাড়ি। সেইখানে একটা মহল্লার বন্ধুদের নিয়ে একটা উন্মাদনা থাকে। আমার মহল্লার বন্ধু তো ছিল, তবে যেটা বলার মতো, হাবিব সর্দার নামে একজন থাকতো ওখানে, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে। ওনার ভাইও ছিল, আমাদের পড়াতেন। চমৎকার একটি অদ্ভুত মানুষ, সবাই তাকে ভয় পেত, আমরাও পেতাম, আমরা দেখলেই খুব ভয় পেতাম। কিন্তু আসলে তিনি তেমন ভয়ের কিছু ছিল না। কিন্তু ওই জায়গাটা কিন্তু তার পুরো ওই গ্যান্ডেরের ওইটুক ধূপখোলা মাঠ থেকে শুরু করে তার নামে কিন্তু তখন অনেকেই চুপসে যেত।
এটা হয় যুগে যুগে কিছু কিছু। এই মানুষটার কথা আমার খুব মনে পড়ে। আর এখানে দেখতাম আমাদের বাড়িতে, আমার বাবার সঙ্গীত প্রিয় ছিল। আমি কাকে কাকে দেখেছি একদম হাতে করে বলছি, ওস্তাদ আজকে এই যে ফজলুল হক, বড় বড় যারা গানের ওস্তাদ ছিল, ওস্তাদ বারেন মজুমদার, বাপ্পার বাবা, তো ওনারা দেখতাম, আব্দুল আলিম সাহেব, ওনারা প্রতি রোববার আসতো, গানের আসর বসতো, আমি পাশে বসে বসে গান শুনতাম। এই এই অদ্ভুত সময়টা আমি ভুলবো না। তখনকার সুপারস্টাররা আসতো এবং গুণীজনেরা, বিশাল বাড়ি, ওটা সেই তুলনায় এখন কিছুই নাই। অনেক কথা শুনছি আপনার সাথে কথা বলতে বলতে। একটু আগে বলছিলেন যে হাবিব সর্দার, তার কথা বলছিলেন, এবং বলতে বলতে বলছিলেন যে আপনার বাসা জুড়ে প্রতি রোববার সেই সব তখনকার সময়ের সুপারস্টার যারা, তাদের এখনকার লিজেন্ড যারা, তখনকার সময়ের সুপারস্টার, সবার একটা ভিড় ছিল। তো এই দুটি কথা বলবার পিছনে কারণ হচ্ছে এখনকার সময়ের সুপারস্টার আমাদের সবার প্রিয় মানুষ, আমার প্রিয় কণ্ঠশিল্পী হাবিব ভাই, আপনারই সন্তান। তার আগে আমার কাছে যেটা লাগে যে দুজনকে দেখলেই মনে হয় যে এটাই মনে হয় বন্ধুত্ব। এই আসলে friendship আমার নিয়ে। মনে হয় যে আমরা বাপ ছেলে, যে সনাতন বাপ ছেলে যেটা বলে এই উপমহাদেশে, তার থেকে আমার মনে হয় আমি বেরিয়ে আসতে পেরেছি। কেননা আমি বিশ্বাস করি বাবা যদি বন্ধু হয়, এটা শুধু বন্ধুত্বই নয়, এটা ছেলের জন্য খুব উপকারে আসে। সে তার সুখ সুবিধা ভালো মন্দ সব বাবাকে তখন অকপটে বলতে পারে। যে কারণে কিন্তু আমাদের মধ্যে অনেক সময় তর্কযুদ্ধ হয়, অনেক সময়। যেমন যখন এটা টেকে যায়, গানের টেকে, ও একবার একটা মজার ঘটনা ঘটলো, একটা জিঙ্গেল, আমি কোম্পানির নামটা বলবো না, জিঙ্গেল করছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, বললো না তোমার ভিতরে আজকে প্রেম নেই, ফিল নেই, তুমি আজকে যাও, পরের সপ্তাহে আসো। তো আমি চলে এলাম। আমি ভাবলাম কি জানি ও কি বলে। 1 সপ্তাহ পরে আবার গেলাম, 20 মিনিটে হয়ে গেল। তখন বলে এত প্রেম কোত্থেকে আসে। এরকম চলে। ভাইয়া কথা বলতে তো খুব ভালো লাগছিল, ইচ্ছে করে অনেকটা সময় জুড়ে কথা বলি, কিন্তু তারপর আমাদের একটা সময় গিয়ে নিয়ম মাফিক থেমে যাওয়া আমাদের সবার জীবনেই আসে, অনুষ্ঠানেরও একটা নিয়ম মাফিক সেই। খুব ভালো তোমাকে, থাকবেন। তোমার টিমকে এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের বলছি আপনারা সবাই সুখে থাকবেন, আমার মতো গ্রামে চলে আসবেন, বেড়াবেন, এই কামনা করি। চমৎকার। কিন্তু ভাই এভাবে কি যাওয়া ঠিক হবে? আমি একটু বিদায় নিয়ে একটা গান শুনতে শুনতে আমরা গান? যাই। হ্যাঁ, আমরা তাহলে নতুন যে গানটা করলাম ওটা একটু করি না? ঠিক আছে। মানুষ যাকে বলে আমি তাই তো আছি রে, তবু জীবন আমার কেন এমন হলো রে, যা চাই তা কেন যে পাই না, যা পাই তা তো আমি চাই না। প্রিয় দর্শক, যেতে হবে, যা চাই তা কেন পাই না, যা পাই তা তো আমি চাই না। এটাই হয়তো জীবনের নিয়ম। জীবনের নিয়মে অনেক ঘটনাই ঘটে, ঘটবে, এটাও জীবনের নিয়ম। সেই সব কিছুকে মেনে নিয়ে সব সম্পর্কের পাশে একটা সম্পর্ক নিঃস্বার্থভাবে, চমৎকারভাবে রয়ে যায়। এই সঙ্গবদ্ধতা, এই বন্ধুত্ব নিয়ে ভালো থাকুন। আগামী সপ্তাহে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও হাজির হব অন্য কোনো প্রিয় মানুষকে নিয়ে, প্রিয় মুখকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।